হিরক কেমিস্ট্রি টিউটোরিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা দেখব বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যে পার্ট আমাদের আছে ফার্স্ট চ্যাপ্টার। সেখানে কেমিক্যাল কম্বিনেশন যে ল যেগুলো, তার মধ্যে ফার্স্ট ল যেটা ল অফ কনজারভেশন অফ মাস, অর্থাৎ ভরের নিত্যতা সূত্র। সেই ভরের নিত্যতা সূত্রের উপর আমরা নিউমেরিক্যাল দেখব। তার আগে একবার থিওরিটা বলে দিই, যে থিওরি বলতে এখানে বোঝানো যাচ্ছে যে ভরের নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস, যেটা যে কোনো একটা রিয়াক্ট্যান্ট, অনেকগুলোই রিয়াক্ট্যান্ট থাকতে পারে, সেখানে সেই রিয়াক্ট্যান্টগুলো রিয়াকশন করে যখন প্রোডাক্ট তৈরি করবে, তখন রিয়াক্ট্যান্টের টোটাল যা মাস হবে প্রোডাক্টের টোটাল মাস একই হবে। যদি রিয়াক্ট্যান্টের টোটাল মাস আর প্রোডাক্টের টোটাল মাস যদি একই থাকে, তাহলে বুঝতে হবে যেখানে ল অফ কনজারভেশন অফ মাস অ্যাপ্লাই করা হয়েছে, বা ভরের নিত্যতার সূত্রটা ওই রিয়াকশনের জন্য সঠিক হয়ে আছে। এর উপরে আমাদের একটা নিউমেরিক্যাল আছে। কীরকম? এখানে বলেছে 4 গ্রাম অফ হাইড্রোজেন রিয়াক্ট উইথ সাম অক্সিজেন টু মেক 36 গ্রাম অফ হাইড্রোজেন H2O ওয়াটার। ফিগার আউট হাউ মাচ অক্সিজেন মাস্ট হ্যাভ বিন ইউজড বাই অ্যাপ্লাইং দ্য ল অফ কনজারভেশন অফ মাস। 4 গ্রামের হাইড্রোজেন কিছু অক্সিজেনের সাথে রিয়াকশন করে 36 গ্রামের জল তৈরি করে। তাহলে ল অফ কনজারভেশন অফ মাস, এখান থেকে অক্সিজেনের অ্যামাউন্টটাকে বের করতে বলছে। হাউ মাচ অক্সিজেন মাস্ট হ্যাভ বিন ইউজড বাই অ্যাপ্লাইং ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস থেকে বের করো যে 4 গ্রাম হাইড্রোজেন যদি অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে তাহলে 36 গ্রাম জল তৈরি হবে। তাহলে সেখানে অক্সিজেনের পরিমাণটা কত? তাহলে এই জল তৈরি করতে বলেছে, তাহলে এইদিকে আমাদের রাখবো H2O সলিউশন। এটা ঠিক বাংলা যারা, তাদের আবার একবার বলে দিই। এখানে বলছে 4 গ্রামের হাইড্রোজেন কি পরিমাণ অক্সিজেনের সাথে রিয়াকশন করে 36 গ্রামের জল তৈরি করতে হবে। তাহলে জল তৈরি হবে, তাহলে এখানে হাইড্রোজেন রাখবো প্লাস H2O রাখবো। ঠিক, ব্যালেন্স করে নাও। এখানে 2 দিয়ে দাও, আর এখানেও 2 দিয়ে দাও। আমাদের ব্যালেন্স হয়ে গেছে 4টে হাইড্রোজেন, 2টো অক্সিজেন। এখানে বলে দিয়েছে এটা 4 গ্রামের তৈরি হবে, 4 গ্রামের তৈরি হবে, এটা বলে দিয়েছে। আর 4 গ্রামের হাইড্রোজেন যদি অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে তাহলে 36 গ্রামের জল তৈরি হবে, এটাও বলে দিয়েছে। আমাকে বের করতে হবে এটা কি পরিমাণ অক্সিজেন তৈরি হবে। তাহলে অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ মাস, কি জানি? ভরের নিত্যতা সূত্র অনুযায়ী আমরা জানি মাস অফ রিয়াক্ট্যান্ট ইকুয়াল টু মাস অফ প্রোডাক্ট। ঠিক, বিক্রিয়কের যতটা মাস হবে বিক্রিয়াজাত পদার্থের সেমই মাস হবে। রিয়াক্ট্যান্টের মাস যত হবে প্রোডাক্টের মাস ততই হবে। রিয়াক্ট্যান্টের মাস কত? এখানে 4 গ্রাম, এটা বলে দিয়েছে হাইড্রোজেন প্লাস অক্সিজেনটা বের করতে হবে এক্স অক্সিজেন ইকুয়াল টু কত হবে? 36 গ্রামের এখানে বলে দিয়েছে জল। ঠিক, তাহলে দেখো এখানে এক্সের ভ্যালু যদি বের করে নিই তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে হয়ে গেল তোমার এক্স ইকুয়াল টু 36 মাইনাস 4 হয়ে গেল 32 গ্রাম। তাহলে দেখো এই দেখো এখানে অক্সিজেন বেরিয়ে গেল 32 গ্রাম, তাহলে এখানে লিখবো আমি 32 গ্রাম হলো। তাহলে এই দিকে টোটাল মাস যা হবে এইদিকে টোটাল মাস তাই হতে হবে। তাহলে এদিকে 32 বেরোলো আর দিয়েছিল 4, তাহলে 32 আর 4 যোগ করলে 36 গ্রাম হয়ে গেল। আমার অ্যান্সার হলো এখানে 32 গ্রাম। ওকে, যা রিয়াক্ট্যান্টের টোটাল মাস যা হবে প্রোডাক্টের টোটাল মাস তাই হতে হবে, তবে ল অফ কনজারভেশন অফ মাস হবে। তোমাকে এখানে টোটাল এই দিকটা সাইডের কিছু ভ্যালু বলে দেবে, এই দিকে সাইডে কিছু ভ্যালু বলে দেবে। এই দিকে সাইডে যা ভ্যালু বলে দেবে তার মধ্যে একটার ভ্যালু তোমাকে বের করতে হবে। তাহলে এটাকে আমি টোটাল যোগ করব, তার মধ্যে আননোন থাকলে এক্স বা ওয়াই ধরে নেব,
আর এদিকে যেগুলোর ভ্যালু বলে দেবো তাদের ভ্যালু অ্যাড করে দেবো, দিয়ে এখান থেকে এক্সের ভ্যালু বের করে নিলে আমার বেরিয়ে গেল, যেটা বেরোবে সেটাই আমার ল অফ কনজারভেশন মাস থেকে তার অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আমরা আরেকটা নিউমেরিক্যাল দেখব। এখানে দেখো কি বলেছে, ইন কেমিক্যাল রিয়াকশন 150 গ্রাম অফ বেকিং সোডা মিক্সচার contain sodium bicarbonate and vinegar. On heating gives 87 gram of carbon dioxide gas. What mass of solid residue will left in food? তাহলে ইন কেমিক্যাল রিয়াকশন 150 গ্রাম অফ বেকিং সোডা, একটা বেকিং সোডার নিয়েছে, তার মধ্যে মিক্সচার হিসেবে কি রাখা আছে, সোডিয়াম বাইকার্বনেট আর ভিনিগার রাখা আছে। যদি তাদেরকে হিট করা হয়, তাপ যদি দেওয়া হয়, তাহলে 87 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, 87 কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে হোয়াট মাস অফ সলিড রেসিডিউ উইল লেফট ইন এ ফুড, তাহলে ওই ফুডটার মধ্যে, ওই খাবারটার মধ্যে কি পরিমাণ কঠিন পদার্থ অবশিষ্ট আছে, এটাকে জিজ্ঞাসা করছে। তাহলে একটা কেমিক্যাল রিয়াকশানে যেখানে 150 গ্রামের একটা বেকিং সোডার মিক্সচার হিসাবে কী নেওয়া হয়েছে, সোডিয়াম বাইকার্বনেট আর ভিনিগার, যাকে হিট করলে 87 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর একটা সলিড তৈরি হয়। সেই সলিড যেটা তৈরি হয় সেটার অ্যামাউন্টটা কত এখানে সেটা জিজ্ঞাসা করছে। আবার আমি বলি, 150 গ্রামের একটা বেকিং সোডার মিক্সচার নিয়ে আছে, তার মধ্যে কি আছে, সোডিয়াম বাইকার্বনেট আর ভিনিগার নিয়ে আছে। যদি তাদেরকে হিট করা হয় তাহলে 87 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আর হিট করার ফলে কার্বন ডাইঅক্সাইড তো তৈরি হলোই, তার সঙ্গে সঙ্গে একটা সলিড পদার্থও তৈরি হলো। সেই সলিড পদার্থটার ভর কত সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে সলিউশন দেখো কি, তাহলে প্রথমে দেখো রিয়াকশানটা লিখি। এখানে রিয়াকশান বলতে এটাকে এইভাবেই লিখব, বেকিং সোডা মিক্সচার হলো, অ্যারো দিয়ে এখানে সলিড রেসিডিউ প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা হলো রিয়াকশান। এটা কত গ্রাম বলেছে, 150 গ্রামের বলে দিয়েছে, হলো। সলিড রেসিডিউটা বের করতে বলেছে, এক্স ধরে নিলাম। কার্বন ডাইঅক্সাইড কত বলেছে, 87 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড 87 গ্রাম বসালাম, বোঝা গেল। সেকেন্ড দেখো, অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ মাস, ভরের নিত্যতা সূত্র অনুযায়ী, অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ মাস, ভরের নিত্যতার সূত্র অনুযায়ী কি, মাস অফ রিঅ্যাক্টেন্ট ইকুয়াল টু মাস অফ প্রোডাক্ট। তাহলে মাস অফ রিঅ্যাক্টেন্ট হিসাবে 150 গ্রামের এটা আছে, আর একে হিট করা হয়েছে, তো 150 গ্রাম ইকুয়াল টু সলিড রেসিডিউ প্লাস 187 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে কত বেরোলো, এটার ভ্যালুতে এক্স ধরেছি, 150 ইকুয়াল টু এক্স প্লাস 87, তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে, 150 মাইনাস 87 ইকুয়াল টু কত আসছে, 63 গ্রাম, এটাই চলে গেল অ্যান্সার। দেখো এবার এখানে দেখো যোগ করে, এদিকে 150 হচ্ছিল, তাহলে এদিকে থাকলো 150, এদিকে আমার দিয়েছিল কত, এখানে বেরোলো 63, আর প্লাস আমার বেরোলো কত, আর একটা কত দিয়েছিল 87, তাহলে 87, ঠিক, এটা যোগ করলে 150 হবে। তাহলে এদিকে যা হচ্ছে এদিকে তাই হচ্ছে, এটা আছে রিঅ্যাক্ট্যান্ট আর এটা আছে প্রোডাক্ট। রিঅ্যাক্ট্যান্টের মাস আর প্রোডাক্টের মাস যদি ইকুয়াল হয় তাহলে ল অফ কনজারভেশন অফ মাসকে সাপোর্ট করে, তাহলে এটা চলে গেল আমার সিম্পল। এই চ্যাপ্টার অঙ্কের কোনো কিছু নেই, অঙ্কের যদি মেরুদণ্ড বলা হয় তাহলে এই চ্যাপ্টার অঙ্কের কোনো মেরুদণ্ড নেই, কিন্তু অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে
যে কার ভ্যালু বলে দিয়েছে আর কার ভ্যালু বের করতে বলেছে। অঙ্ক করার সহজ নিয়ম হচ্ছে যাদের ভ্যালু বলে দিয়েছে তাদেরকে এইভাবে একটা সিম্পল একটা রিয়াকশানে লিখে দেবো, আর যাদের যেভাবে বলেছে সেইভাবে ভ্যালুগুলো বসিয়ে যার বের করতে বলেছে তার ভ্যালু আমি বের করে নেব। চলো নেক্সট অঙ্ক আর একটা অঙ্ক দেখছি। এখানে কি বলেছে এখানে যে হাউ মাচ অক্সিজেন উইল অ্যাড উইথ 36 গ্রাম অফ কার্বন টু গিভ 132 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাজিউমিং কমপ্লিট কম্বুশন অফ কার্বন। তাহলে কত গ্রাম কার্বনের কম্বুশন মানে দহন করা। আরেকবার বলি, হাউ মাচ অক্সিজেন উইল অ্যাড কত গ্রাম অক্সিজেনকে অ্যাড করা হয়েছে কার সঙ্গে? 36 গ্রাম অফ কার্বনের সঙ্গে। কত গ্রাম অক্সিজেনকে অ্যাড করা হয়েছে? 36 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে, যেখানে 132 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড 132 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। অ্যাজিউমিং কমপ্লিট কম্বুশন অফ কার্বন ডাইঅক্সাইড। এখানে অ্যাজিউম করো যে এখানে কম্বুশন যেটা হচ্ছে, দহন হয়েছে, সেটা সম্পূর্ণ দহন হয়েছে কার্বনের। তাহলে আবার বলি, এখানে বলে দিয়েছে 36 গ্রাম কার্বনের যদি দহন করার ফলে 132 গ্রাম যদি কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হয়, তাহলে কি পরিমাণ অক্সিজেনকে অ্যাড করা হয়েছিল যেখানে কার্বনের সম্পূর্ণ দহন হয়েছে। একটা কার্বনকে যখন কম্বুশন করা হয় তখন দুটো রিয়াকশান হতে পারে, একটা হচ্ছে ইনকমপ্লিট আর একটা হচ্ছে কমপ্লিট কম্বুশন। ইনকমপ্লিট কম্বুশনের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, যদি ইনকমপ্লিট কম্বুশন হয় সেখানে কার্বন থেকে ফর্ম হয়ে যাবে কার্বন মনোক্সাইড, আর যদি কমপ্লিট কম্বুশন যদি হয় তাহলে সেখানে মনে রাখতে হবে সবসময় কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই দুটো রিয়াকশানকে ভালো করে মনে রাখতে হবে। কার্বন দিলাম, অক্সিজেন দিলাম, কার্বন মনোক্সাইড দিল, কার্বন দিলাম, অক্সিজেন দিলাম, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। তাহলে কোথায় পার্থক্য থাকলো? পার্থক্য থাকলো এই জায়গাতে। এটাকে হাফ দেওয়া মানে এটা ইনকমপ্লিট কম্বুশন, আর এটা হয়ে গেল কমপ্লিট কম্বুশন যখনই হবে তখন 1 মোল O2 থাকবে, আর ইনকমপ্লিট যখনই হবে তখন হাফ মোল O2 থাকবে। কথাটা বোঝা গেল? এটার বেসিসে আমার রিয়াকশান হবে, এটাকে বেসিসে আমার রিয়াকশান এখানে করতে হবে। চলো সলিউশন দেখা যাক। আমাদের বারবার বলছি, আমাদের যে অঙ্ক যেগুলো চলছে সেগুলো হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, ভরের নিত্যতা সূত্রের উপরে। আবার একবার বলি, রিয়াক্ট্যান্টের টোটাল মাস আর প্রোডাক্টের টোটাল মাস সবসময় ইকুয়াল করতে হবে। তাহলে দেখো রিয়াকশান কি বলেছে, রিয়াকশান বলেছে কার্বনকে কম্বুশন করাতে হবে, অক্সিজেনের রিপ্রেজেন্টে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কথাটা বোঝা গেল? এখানে দিয়ে দিলাম আমি 1 দিয়ে দিলাম, এখানে ব্যালেন্স আমার হয়ে আছে। ঠিক, এখানে দুটো অক্সিজেন, একটা কার্বন ব্যালেন্স আমার হয়ে আছে। এখানে বলেছে কি পরিমাণ অক্সিজেন অ্যাড করতে হবে, তাহলে অক্সিজেনের জায়গায় X লিখলাম। কত কার সঙ্গে? 36 গ্রাম কার্বনের সঙ্গে, তাহলে এটা 36 গ্রাম লিখে দিলাম। হলো, তার ফলে কি তৈরি হবে? 132 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, 132 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কথাটা বোঝা গেল? তাহলে এটার টোটাল মাস যা হবে ইকুয়াল টু এটার টোটাল মাস তাই হবে। তাহলে একইভাবে অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ মাস, কি mass of reactant equal to mass of product। মাস অফ রিয়াক্ট্যান্ট কত আছে? 36 গ্রাম কার্বন প্লাস X ইকুয়াল টু 132 গ্রাম অক্সিজেন। তাহলে কত বেরোলো? X ইকুয়াল টু 132 মাইনাস 36, কত বেরোচ্ছে এটা? 6, আর এটা চলে গেল 99, তাহলে হয়ে গেল 96 গ্রাম। এটাই আমার অ্যান্সার দাঁড়ালো। এবার যোগ করে নাও, 96-এর সঙ্গে 36 অ্যাড করো, 132 আসতে হবে, তবেই হয়ে যাবে। কথাটা বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের ল অফ কনজারভেশন।
এখানে যে কোশ্চেনটা বলেছে, আগে তোমরা ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করার পর আগে কোশ্চেনটা ভালো করে কপি করো। ভিডিওটা পজ করে তাড়াতাড়ি কোশ্চেনটা কপি করে নাও। চলো দেখো, এখানে কোশ্চেনটা আগে ভালো করে পড়ি, কোশ্চেনটা আগে ভালো করে পড়ি। এখানে কি বলছে, এ থিন আয়রন স্ট্রিপ উইথ মাস অফ 15.5 গ্রাম ইজ প্লেসড ইনটু সলিউশন কন্টেনিং 21 গ্রাম অফ কপার প্লাস 2 সালফেট, মানে কপার সালফেট, এটা অ্যাকচুয়ালি বলতে চাইছে কপার সালফেট, অ্যান্ড কপার বিংস টু ফর্ম, এবং কপার তৈরি হয়। আফটার সাম টাইম দ্য রিয়াকশান স্টপ, কিছুক্ষণ পর রিয়াকশানটা বন্ধ হয়ে যায়, কারণ অল দ্য কপার প্লাস 2 হ্যাজ রিয়াক্টেড, তার কারণ সম্পূর্ণ কপার সালফেট রিয়াকশান করে গেছে। দ্য আয়রন স্টিভ ইজ ফাউন্ড টু হ্যাভ এ মাস অফ 8.5 গ্রাম, সেখানে দেখা যায় আয়রন স্টিভ যেটা পাওয়া যায় রিয়াকশন করার পরে দেখা যায় 8.5 গ্রামের আয়রন পাওয়া যায়। দ্য মাস অফ কপার ইজ ফাউন্ড টু বি 8.6 গ্রাম, সেখানে দেখা যায় দ্য মাস অফ কপার, কপারও পাওয়া যায় কত, 8.6 গ্রাম কপার পাওয়া যায়। হোয়াট মাস অফ আয়রন প্লাস 2 সালফেট, মানে আয়রন সালফেট, ফেরাস সালফেট, হ্যাজ বিন ফ্রম ইন দ্য রিয়াকশন, কী পরিমাণ ফেরাস সালফেট সেখানে তৈরি হয়েছে। আবার আমি বলি, একটা আয়রন স্ট্রিপ নেওয়া হয়েছে, 15.5 গ্রামের একটা আয়রন স্ট্রিমকে 21 গ্রামের কপার সালফেটের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে, তার ফলে কপার তৈরি হয়েছে, মিশিয়ে দেওয়ার ফলে কপার তৈরি হয়েছে এবং রিয়াকশানটা বন্ধ হয়ে গেছে। আফটার সাম টাইম দ্য রিয়াকশান স্টপস, কারণ কি, কারণ অল দ্য কপার সালফেট হ্যাজ রিয়াক্টেড, তার কারণ সম্পূর্ণ কপার সালফেট সেখানে রিয়াকশান করে গেছে। রিয়াকশান করার পর এবার কি দেখা গেল, যে সেখানে যে আয়রন স্ট্রিপ ইজ ফাউন্ড টু হ্যাভ এ মাস 8.5 গ্রাম, রিয়াকশান করার পর দেখা গেল সেখানে আয়রন স্ট্রিপ যেটা পড়ে থাকলো সেটা 8.5 গ্রাম আয়রন স্ট্রিপ পড়ে থাকলো। হ্যাজ দ্য মাস অফ কপার ইজ ফাউন্ড টু বি 8.6 গ্রাম, এবং সেখানে 8.6 গ্রামের কপারও পাওয়া গেছে। হোয়াট মাস অফ আয়রন প্লাস 2 সালফেট হ্যাজ বিন ফর্ম ইন দ্য রিয়াকশান, তাহলে এখানে কি পরিমাণ আয়রন সালফেট তৈরি হয়েছে। তাহলে এখানে মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে, যেখানে একটা আয়রনকে, একটা এফিকে CuSO4 সঙ্গে রিয়াকশান করা হয়েছে, তার ফলে কি তৈরি হবে, FeSO4 তৈরি হবে আর Cu তৈরি হবে। তোমার যে পরিমাণ তুমি আয়রন স্ট্রিপ নিয়েছিলে সেটা কার সঙ্গে, 21 গ্রামের কপার সালফেটের সঙ্গে রিয়াকশান করা হয়েছে। রিয়াকশান করার পর দেখা গেল সেখানে কপার তৈরি হয়ে গেছে 8.5 গ্রামের কপার তৈরি, 8.60 গ্রামের কপার তৈরি হয়ে গেছে। আর যে পরিমাণ তুমি আয়রন নিয়েছিলে সেই পরিমাণ, তার মধ্যে কিছু পরিমাণ আয়রন রিয়াকশান করার পর এই পরিমাণ আয়রন পড়ে আছে। কথাটা বোঝা গেল? তাহলে যদি আমি বলি যে এইটা এই 15.5 গ্রাম, এটা আয়রনের ইনিশিয়াল ভ্যালু, প্রথম দিকে এতটা পরিমাণ নিয়েছিলাম, তারপর পড়ে থাকলো কত, 8.5 গ্রাম আয়রন পড়ে থাকলো। কথাটা বোঝা গেল? আর এই 15.5 গ্রাম আয়রনকে রিয়াকশান করা হয়েছিল কত, 21 গ্রাম FeSO4 সঙ্গে, CuSO4 সঙ্গে রিয়াকশান করা হয়েছে। যখন রিয়াকশান করলাম তখন দেখা যাচ্ছে রিয়াকশানের মধ্যে প্রোডাক্টের দিকে 8.60 গ্রামের তোমার কপার তৈরি হয়েছে। তাহলে FeSO4 কত তৈরি হয়েছে। রিয়াকশানটাকে লিখি, বোঝার চেষ্টা করো সবাই। খুবই সিম্পল রিয়াকশান, একটু এখানে জিনিসটা ঘুরিয়েছে কিন্তু খুব সিম্পল রিয়াকশান। আগে রিয়াকশানটা লিখি। এখানে বলছে Fe প্লাস CuSO4, FeSO4 প্লাস Cu। তোমাকে এটা প্রথমে ফার্স্টে তোমাকে এটা দিয়েছিল কত, 15.5 গ্রাম। আফটার রিয়াকশন যখন স্টপ হয়ে গেছে তারপর এটা লাস্টে এটা কত পড়ে থাকলো, তোমার পড়ে থাকলো 8.5 গ্রাম।
8.5 গ্রাম এটা পড়ে থাকলো। যখন এত গ্রামের সঙ্গে তুমি রিয়াকশন করাচ্ছ কার FeCuSO4 তখন এটা কত দিয়েছে 21 গ্রাম। কথাটা বোঝা গেল? রিয়াকশন হওয়ার পর দেখা গেল 8.6 গ্রামের এখানে কপার তৈরি হয়ে গেছে, 8.6 গ্রামের কপার তৈরি হয়ে গেছে। তাহলে 8.6 গ্রাম কপার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে FeSO4 কত গ্রামের তৈরি হয়েছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। কথাটা বোঝা গেল? যে 21 গ্রামের একটা আয়রন কপার সালফেটের মধ্যে 15.5 গ্রামের আয়রনকে ডুবিয়ে দেওয়া হলো। ডোবানোর পর রিয়াকশন হয়ে যাওয়ার পরে দেখা গেল 8.5 গ্রাম আয়রন আর পড়ে থাকলো এবং প্রোডাক্ট হিসেবে তৈরি হলো 8.6 গ্রাম কপার তৈরি হয়ে গেছে। তাহলে প্রোডাক্টে আর একটা যেটা তৈরি হয়েছে FeSO4 তার ভ্যালুটা কত? তাহলে কী হবে, এদিকে টোটাল ভ্যালু আর এদিকে টোটাল ভ্যালু একই হতে হবে। তাহলে একই যদি হয় তাহলে ল অফ কনজারভেশন অফ মাস ইউজ হয়ে যাবে। তাহলে আমি দেখি আগে এইদিকে কি পরিমাণ পড়ে থাকলো আয়রন, মাস অফ আয়রন কত, মাস অফ আয়রন ইনিশিয়াল মাস অফ আয়রন মাইনাস ফাইনাল মাস অফ আয়রন হলো। সবাই কেউ যদি ভাবো যে আপনি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলাম না কেন, তার কারণ রিয়াক্ট্যান্ট যখন কোনো রিয়াকশন করে তখন তার পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। যখন কোনো রিয়াক্ট্যান্ট ইরিভার্সিবল রিয়াকশন করে, ওয়ান ডাইরেকশন রিয়াকশন করে, তখন রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়কের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। আমরা ধরো একটা মিষ্টি নিয়েছি, একটা কন্টেনারে ধরো একটা মিষ্টি নিয়েছি জায়গাতে, তাহলে সেই মিষ্টিটাকে যদি আমি রিয়াক্ট্যান্ট ভাবি, সেখানে যদি 100টা মিষ্টি থাকে, এবার আমি কি করলাম, খেতে শুরু করলাম, তাহলে ওই রিয়াক্ট্যান্ট যেটা মিষ্টির সংখ্যাটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। ফাইনালে যখন যাব তখন দেখা গেলে 100টা মিষ্টির মধ্যে ফাইনাল পড়ে আছে যখন, তখন দেখা যাচ্ছে 10টা পড়ে আছে। তাহলে রিয়াক্ট্যান্ট সবসময় কমতে থাকবে, সেই জন্য ইনিশিয়াল মাইনাস ফাইনাল করা হলো। তাহলে ভ্যালুটা কত দেখো, কত দিয়েছে এটা 15.5 গ্রাম মাইনাস 8.5 গ্রাম হলো, পড়ে থাকলো কত 0 আর এটা 7 গ্রাম, 7 গ্রামের আয়রন পড়ে থাকলো। আমার 7 গ্রামের আয়রনের উপর হিসাব হবে, 7 গ্রামের আয়রন আর 21 গ্রামের কপার সালফেটের সঙ্গে আর 8.6 গ্রাম আর এইটার সঙ্গে, এই তিনজনের মধ্যে হিসাব হবে। তাহলে এবার এটাকে নতুন করে সাজাই, এটাকে এবার নতুন করে সাজাবো। তাহলে এটা হয়ে গেল, তাহলে এইটা পেয়ে গেলাম 7 গ্রাম, তাহলে এটা 7 গ্রাম হয়ে গেল। বোঝা গেল? তাহলে ল অফ কনজারভেশন অফ মাস অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ মাস কি হবে, মাস অফ রিয়াক্ট্যান্ট ইকুয়াল টু মাস অফ প্রোডাক্ট হলো। দেখো তাহলে মাস অফ রিয়াক্ট্যান্ট কত আছে 7 গ্রাম প্লাস 21 গ্রাম ইকুয়াল টু এক্স প্লাস 8.6 গ্রাম। তাহলে কত দাঁড়ালো, এক্স ইকুয়াল টু, এটা অ্যাড করে দিলে হয়ে গেল তোমার, আগে এটাকে অ্যাড করে দিই, তাহলে এটা হয়ে গেল 28 গ্রাম ইকুয়াল টু এক্স প্লাস 8.6 গ্রাম। তাহলে এক্স ইকুয়াল টু 28 মাইনাস 8.6 গ্রাম বলো। তাহলে কত দাঁড়াচ্ছে 28 আর 8.6, 4 আর এটা 9 19.4 গ্রাম, 19.4 গ্রাম। তাহলে FeSO এক্স কোনটা ধরেছি, FeSO4। তাহলে এই রিয়াকশানে FeSO4 যেটা তৈরি হয়েছে সেটা 19.4 গ্রাম। 19.4 গ্রামের সঙ্গে এই 7 গ্রাম, 19.4 গ্রামের সঙ্গে 8.6 গ্রামে অ্যাড করো, যা ভ্যালু আসবে 7-এর সঙ্গে 21 যোগ করো, যা ভ্যালু আসবে দুটো ভ্যালু ইকুয়াল হবে। এটা চলে গেল। এটা খুবই ভালো অঙ্ক, এটা
কারণ এই অঙ্কটা এতটাই সিম্পল, কিন্তু অঙ্কটা 1 নম্বর হচ্ছে অনেক বড় লেখা, প্লাস এই জায়গাটায় একটু গোলানো আছে। বোঝা গেল যে রিয়াকশন স্টপ হয়ে গেছে, কারণ বলে দিয়েছে, সেই জন্য অনেক স্টুডেন্ট কী করবে, এত বড় অঙ্ক দেখে সেটাকে ছেড়ে দিয়ে চলে আসবে। কিন্তু ছাড়লে চলবে না, অঙ্কটাকে একবার 2-3 বার পড়বো, পড়ে কার কার ভ্যালু বলেছে সেটাকে আগে কপি করব। কপি করার পর দেখব যে কি জানতে চাইছে। ঠিক, আমরা এখানে আর একটা নিউমেরিক্যাল এখানে দেখব। এখানে নিউমেরিক্যালটা কি বলেছে, বলছে সিলিকন ডাইঅক্সাইড মেড অফ এলিমেন্টস সিলিকন অ্যান্ড অক্সিজেন। সিলিকন ডাইঅক্সাইড তৈরি হয়েছে সিলিকন আর অক্সিজেন নিয়ে। কন্টেইন 46.7% বাই মাস অফ সিলিকন। যে সিলিকন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়েছে তার মধ্যে সিলিকন যেটা আছে সেটা 46.7% সিলিকন আছে। উইথ হোয়াট মাস অফ অক্সিজেন উইল 10 গ্রাম অফ সিলিকন কম্বাইন। তাহলে 10 গ্রাম সিলিকনের মধ্যে কতটা অক্সিজেন কম্বাইন করবে, 10 গ্রাম সিলিকনের মধ্যে কতটা অক্সিজেন কম্বাইন করবে। আবার একবার বলি যে একটা সিলিকন ডাইঅক্সাইড একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে যেটা অক্সিজেন আর সিলিকন নিয়ে। ওই কম্পাউন্ডটার মধ্যে সিলিকন আছে 46.7%, আর 10 গ্রাম সিলিকনের মধ্যে কতটা অক্সিজেন কম্বাইন করবে। একটা কম্পাউন্ড আছে সিলিকন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়েছে সিলিকন আর অক্সিজেন নিয়ে, আর সিলিকন আছে ওই কম্পাউন্ডটার মধ্যে 46.7%। তাহলে 10 গ্রামের সিলিকনের মধ্যে বা সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে কতটা অক্সিজেন কম্বাইন করবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে দেখো অ্যামাউন্ট অফ আগে দিয়ে একবার রিয়াকশানটা লেখার চেষ্টা করি। সলিউশন, এখানে সিলিকন দিয়েছে প্লাস অক্সিজেন দিয়ে দিয়েছে, আর এখানে SiO2 দিয়ে দিয়েছে। হলো, এই দুটো নিয়ে তৈরি হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এই সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে সিলিকনের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, মাসের পার্সেন্টেজ দিয়েছে 46.7%, এটা সিলিকনের দিয়ে দিয়েছে। তাহলে অ্যামাউন্ট অফ সিলিকন কত হবে, টোটাল পার্সেন্টেজ হচ্ছে 46.7। তাহলে টোটালটাকে যদি আমি ধরি 100, তাহলে 100 থেকে টোটালটাকে ধরলাম আমি 100, টোটাল অ্যামাউন্ট অফ SiO2 হলো 100 গ্রাম। অ্যামাউন্ট অফ সিলিকন কত হলো 46.7 এত গ্রাম। সো অ্যামাউন্ট অফ অক্সিজেন কত হবে, তাহলে টোটালটা বলছে 100, তার মধ্যে সিলিকন আছে 46.7 গ্রাম, তাহলে 100 থেকে 46.7 গ্রাম যদি মাইনাস করে দিই তাহলে আমাদের অ্যান্সার কত আসছে 100.0 46.7 335, তাহলে 53.3 গ্রাম এই পরিমাণ আমাদের অক্সিজেন আছে। তাহলে যদি 46.7 গ্রাম যদি সিলিকন থাকে তাহলে ওই 100 গ্রামের মধ্যে অক্সিজেন থাকবে 53.3 গ্রাম। এটা পেরিয়ে গেল আমাদের অক্সিজেন, কিন্তু আমাদেরকে বের করতে বলছে 10 গ্রামের কতটা অক্সিজেন কম্বাইন করবে, 10 গ্রামের সিলিকন ডাইঅক্সাইড সেটা কতটা অক্সিজেনের সঙ্গে কম্বাইন করবে, বা 10 গ্রাম সিলিকনের সঙ্গে কতটা অক্সিজেন কম্বাইন করবে। তাহলে দেখো 100 গ্রাম SiO2 100 গ্রাম SiO2 তে কম্বাইন কত করবে, কম্বাইন করবে 53.3 গ্রাম অক্সিজেন। বোঝা গেল? এই যে টোটাল অ্যামাউন্ট কত 100 গ্রাম, তার মধ্যে অক্সিজেন কত কম্বাইন করেছে
53 গ্রাম। তাহলে 100 গ্রাম SO2-তে SiO2-তে আমার 53.3 গ্রাম অক্সিজেন কম্বাইন করেছে। তাহলে 1 গ্রামে কত কম্বাইন করবে? 53.3 বাই 100। 10 গ্রামে বের করতে বলেছে, তা 10 গ্রামে কত হবে? 10 গ্রামে 53.3 ইন্টু 10 বাই 100 হলো। এখানে ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে একটা আগে পয়েন্ট চলে যাবে। অ্যান্সার দাঁড়ালো 5.33 গ্রাম। 10 গ্রামের যদি SiO2 যদি নেওয়া হয় তাহলে 5.33 গ্রাম অক্সিজেন কম্বাইন করবে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আবার একবার বলি, এখানে 46.7 গ্রাম সিলিকন পাওয়া যায়। কখন? যখন সিলিকন ডাইঅক্সাইড কম্বাইন করে সিলিকন আর অক্সিজেনের সঙ্গে। তাহলে 10 গ্রামের মধ্যে কতটা অক্সিজেন কম্বাইন করবে? 10 গ্রামের মধ্যে কতটা অক্সিজেন থাকবে? তাহলে 46.7 গ্রাম যদি সিলিকন থাকে তাহলে টোটাল অ্যামাউন্ট 100 হবে। এত পার্সেন্ট যদি সিলিকন থাকে তাহলে টোটাল অ্যামাউন্ট 100 হবে। টোটাল অ্যামাউন্ট যদি 100 হয় তাহলে সিলিকন কত? এটা। তাহলে অক্সিজেন কত হবে? মাইনাস করে দেবো, তাহলে অক্সিজেন বেরিয়ে গেল। তাহলে 100 গ্রাম SiO2-তে অক্সিজেন কম্বাইন করে এটা। 1 গ্রামে কত? 10 গ্রামে কত? আমার অ্যান্সার চলে আসলো। ওকে, বলে দিই, আমরা পরপর মোটামুটি 4টে বা 5টা নিউমেরিক্যাল করলাম ভরের নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাসের উপর। যদি তোমাদের কোনো নিউমেরিক্যালে কোনো রকম কোনো জায়গাতে যদি প্রবলেম যদি দাঁড়ায় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব প্রত্যেকটার অ্যান্সার সঠিকভাবে দেওয়ার। আর এই ভিডিওগুলো বেশি বেশি করে তোমরা শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যত লাইক বা সাবস্ক্রাইব যত করবে তত আমাদের ভিডিওগুলো ভালো করে তৈরি করতে অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ।